প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্বপন স্যার তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে এবং ফেসবুক পেজ স্বপন স্যার অন ফিজিক্স ক্লাস। আমরা আজকে যেটা আলোচনা করব ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারে ক্রস প্রোডাক্ট আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই একটু এই প্রোডাক্ট সম্পর্কে দেখি। দেখো, যখন আমরা একদম প্রথম গুণ অঙ্ক শিখেছিলাম তখন আমরা এরম শিখেছিলাম 2 গুণ 3 সমান সমান 6। এখানে গুণ চিহ্নটাকে আমরা একটা ক্রস চিহ্ন ব্যবহার করেছিলাম। যখন তোমরা উঁচু ক্লাসে উঠলে 6-7-এ তখন শিখেছিলে 2 এরকম একটা ফোঁটা দিয়ে এইটা সমান সমান 6। দুটোই কিন্তু গুণ, কিন্তু এই দু রকমের চিহ্ন ব্যবহার করার ফলে এই গুণফলগুলো কিন্তু আলাদা আলাদা নামে আমরা প্রকাশ করে থাকি। যখন গুণ করবার জন্য আমরা এই ক্রস চিহ্নটা ব্যবহার করি তখন এইটাকে আমরা বলে থাকি ক্রস প্রোডাক্ট, আর যখন এই ডট চিহ্নটা ব্যবহার করি তখন আমরা এইটাকে বলছি ডট প্রোডাক্ট। এবং এই ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট এটা কিন্তু ভেক্টরের বেলায় প্রযোজ্য, দুটোই কিন্তু হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে স্কেলার রাশির বেলায় শুধুমাত্র ডট প্রোডাক্টটা কিন্তু হবে। তারপরে আমরা যদি 2 গুণ 3 এইভাবে করে লিখি, আসলে এটা কিন্তু ভেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমরা এখানে ভুল সিম্বলটা ব্যবহার করে থাকি। এবার আমরা চলে আসব ভেক্টরের ক্ষেত্রে যে ক্রস প্রোডাক্ট করছি, এই ক্রস প্রোডাক্ট কিভাবে করছি বা ক্রস প্রোডাক্ট ব্যাপারটা কি আসলে। লক্ষ্য করো, এই একটা ভেক্টর এ এই ডিরেকশানে, আরেকটা ভেক্টর আমরা এই ডিরেকশানে দিলাম, এটা হচ্ছে বি, এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবং এই দুটো ভেক্টর এই ব্ল্যাকবোর্ডের উপরে আঁকা, মানে ব্ল্যাকবোর্ডের তলের উপরে অবস্থিত। এবার দেখো, আমি যখন ক্রস প্রোডাক্ট লিখব তখন আমরা এটাকে লিখি এ ক্রস বি, এইটা সমান সমান মড অফ এ। লক্ষ্য করো, মড অফ এ মানে হচ্ছে এ ভেক্টরের শুধু মানটা, মড অফ বি তার মানে বি ভেক্টরের মান, এবং ইনটু সাইন থিটা। সাইন থিটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেই কোণের যদি সাইন নেওয়া হয় তাহলে আমরা পাবো সাইন থিটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে গুণফলের ডান দিকের যে অংশটা, এখানে মড এ কিন্তু একটা স্কেলার রাশি, মড বি এটাও কিন্তু একটা স্কেলার রাশি, সাইন থিটা এটা একটা সংখ্যা মাত্র, মানে স্কেলার রাশি। তার মানে এখানে কিন্তু ডান দিকের সম্পূর্ণ রাশিটাই হচ্ছে স্কেলার রাশি। কিন্তু এই ক্রস প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। কেন না, এই ক্রস প্রোডাক্ট করলে পরে আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা ভেক্টর পাবো, সেই জন্য এটার নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তাহলে আমার এই ডান দিকের এই যে স্কেলার কোয়ান্টিটিটা, এইটাকে যদি ভেক্টর হিসাবে প্রকাশ করতে হয় আমরা এই জায়গাতে একটা n ইউনিট ভেক্টর গুণ করে দিই। তার মানে এ ক্রস বি সমান সমান মড বি সাইন থিটা ইন্টু n ইউনিট ভেক্টর। এবার প্রশ্ন জাগবে, n ইউনিট ভেক্টরটা কোন দিকে? n ইউনিট ভেক্টরটা হচ্ছে, আমরা এই যে ব্ল্যাকবোর্ডের তলের উপরে এ আর বি দুটো ভেক্টর নিয়েছি, এই n ইউনিট ভেক্টর হবে এই দুটো ভেক্টরের উপরে, অর্থাৎ এই তলের উপরে লম্ব একটা একক ভেক্টর এই ডিরেকশানে, অথবা এটা কিন্তু এই ডিরেকশানেও হতে পারে, ব্ল্যাকবোর্ডের উপরে ভিতরের দিকে, সেটাও ব্ল্যাকবোর্ডের তলের উপরে লম্ব। এবার প্রশ্ন জাগবে, আমরা কি করে বুঝবো যে এন ভেক্টরটা এই ডিরেকশানে হবে না এন ভেক্টরটা টুয়ার্ডস দ্য ব্ল্যাকবোর্ড হবে? এইটা বোঝার জন্য আমরা একটা
সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল। দেখো, আমরা এখানে রাইট হ্যান্ড স্ক্রু রুলের কথা বলছি। রাইট হ্যান্ড স্ক্রু রুল কি? আমরা যদি একটা স্ক্রুকে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করবার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে করে কিন্তু ঘোরাচ্ছি, এরকম করে। ধরো আমি এইভাবে করে মুভ করছি আর স্ক্রুটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। লক্ষ্য করো, আমার হাতের মুভমেন্টটা হচ্ছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এই ডিরেকশানে। তার মানে যখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তখন স্ক্রুটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। আমার এখানে এইটাই মাথায় রাখতে হবে, যদি এই আঙ্গুলটা এ ভেক্টর হয়, এই আঙ্গুলটা বি ভেক্টর হয়, তাহলে আমি এর সঙ্গে যদি বিকে ক্রস করি, মানে আমি যদি এক্ষেত্রে এইভাবে করে ক্রস করি, তাহলে এন ভেক্টর হবে এই স্ক্রুর যে অভিমুখ, সেই অভিমুখটা হবে এনের অভিমুখ। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা এই রাইট হ্যান্ড স্ক্রু রুলটাকে ব্যবহার করে পরীক্ষার সময় ডিরেকশান বের করতে গিয়ে, চিন্তাভাবনা করতে গিয়ে গণ্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুলটাকেই খেয়াল করব, কিন্তু পরীক্ষার সময় বের করার জন্য আমরা সহজ একটা নিয়মের কথা মনে করি। লক্ষ্য করো, আমরা এই জায়গাতে কি করেছি, আমরা এখানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে কিন্তু ক্রস করেছি। তার মানে আমি যদি এরম চিন্তা করি, এ ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস, দেখো এটা কোন ডিরেকশানে ক্রস হয়েছে? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার এন ভেক্টরটা হবে কিন্তু এই তলের উপরে আপওয়ার্ড ডিরেকশানে। তার মানে যদি আমরা দুটো ভেক্টরকে ক্রস করি যাতে করে তারা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ক্রস প্রোডাক্টটা হচ্ছে, তাহলে তার রেজাল্টটা হবে এই তলের উপরে, ভেক্টর দুটো যে প্লেনের বা সারফেসের উপরে রয়েছে বা তলের উপরে রয়েছে, তার উপরে পারপেন্ডিকুলার ডিরেকশন হবে। যদি মনে করো আমরা এইটাকে বি ক্রস এ লিখতাম, ধরো আমার মনে হলো বি ক্রস এ লিখব, তার মানে বির সাথে এ কে ক্রস করছি এই ডিরেকশানে, তাহলে আমার ক্রস প্রোডাক্টের ডিরেকশানটা হচ্ছে কিন্তু ক্লকওয়াইজ। তাহলে যে এন ভেক্টরটা পাবো, সেই এন ভেক্টরটা হবে কিন্তু ব্ল্যাকবোর্ডের ভিতরের দিকে যাচ্ছে। আশা করি ডিরেকশানটা কিভাবে তোমরা বের করবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার লক্ষ্য করো, আমরা এই ক্রস প্রোডাক্টের আনুষঙ্গিক আরও কিছু বিষয় এখানে আলোচনা করি। আমরা এই যে রিলেশানটা থেকে দেখলাম, এই রিলেশানটা থেকে দেখলাম যে এ ক্রস বি এইটা সমান সমান মড এ মড বি সাইন থিটা এবং এন ইউনিট ভেক্টর। আমি যদি এই ক্রস প্রোডাক্টের শুধুমাত্র মানটা নেওয়ার চেষ্টা করি, এ ক্রস বি তার মডুলাসটা যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে তখন আমার আর এন ইউনিট ভেক্টরটা এক্ষেত্রে থাকবে না। তাহলে তুমি এখান থেকে দেখো, তুমি যদি সাইন থিটা সমান সমান বের করো, তাহলে হচ্ছে এ ক্রস বি মড ডিভাইডেড বাই মড এ মড বি, অর্থাৎ দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ কত হবে সেটা কিন্তু আমরা এই রিলেশান থেকেও খুব সহজে বের করতে পারি, কিন্তু এই ক্রস প্রোডাক্টের এই কাজটা করাটা যদি আমরা সহজভাবে করতে পারি। এবার এখান থেকে লক্ষ্য করো যে আমার এই যে সাইন থিটা, এই সাইন থিটাটা ডিপেন্ড করছে কার কার উপর? ডিপেন্ড করছে এ আর বি এদের ম্যাগনিচিউডের উপর, এবং ক্রস প্রোডাক্ট যেটা করছি সেই ক্রস প্রোডাক্টের ম্যাগনিচিউডের উপর। তাহলে যদি এরকম হয় যে আমার এ আর বি এই দুটো ভেক্টর এরা পরস্পর একই ডিরেকশানে অবস্থিত, কীরকম? ধরো এই একটা বি, এই একটা এ, এই বি, এই বি ভেক্টরটা যদি এই ডিরেকশানে চলে আসে, অর্থাৎ এদের মধ্যে কোণ যদি থিটা 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা জানি সাইন থিটার মানটা 0 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে তখন লিখতে পারবো এ ক্রস বি এইটা সমান সমান কিন্তু 0। অর্থাৎ দুটো ভেক্টর তারা যদি একই ডিরেকশানে বা প্যারালাল ভেক্টর হয়, তাহলে সেই প্যারালাল ভেক্টরগুলো পরীক্ষা করবার জন্য আমরা তাদের মধ্যবর্তী কোণ থিটাটা 0 ডিগ্রি পাবো। তাহলে যদি তোমাকে বের করতে বলে দুটো ভেক্টর দিয়ে যে এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা পরীক্ষা করো,
তাহলে আমরা খুব সহজেই তাদের ক্রস প্রোডাক্ট করব। যদি ক্রস প্রোডাক্ট করতে পারি তাহলে সেই রেজাল্টটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো হ্যাঁ ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল ছিল। তার মানে দুটো ভেক্টর সমান্তরাল পাওয়ার শর্ত হলো তাদের ক্রস প্রোডাক্টটা 0 হবে। এবার লক্ষ্য করো, আমরা যখন ভেক্টরগুলোকে একক ভেক্টরের টার্মে পাবো, আই জে কে বিভিন্ন একক ভেক্টর, তাদের টার্মে যখন আমরা ভেক্টরগুলোকে পাবো তখন তাদের কিভাবে ক্রস প্রোডাক্ট করব। ধরো একটা ভেক্টর এ, এটা সমান সমান হচ্ছে x1 i, y1 j এবং z1 k, যেখানে আই জে কে এরা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। বি ভেক্টর সমান সমান x2 i, y2 j এবং z2 k। আমি যদি এই দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করতে চাই, কিভাবে? ধরো এ ক্রস বি, এদের যখন ক্রস প্রোডাক্ট করব আমরা খুব সহজভাবে এটাকে একটা ডিটারমিনেন্টের ফর্মে লিখে এই ক্রস প্রোডাক্টটা করে থাকি। প্রথমে এই একক ভেক্টরগুলো লিখব আই জে কে। এবার দেখো এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস, সেই জন্য এ ভেক্টরের এই যে উপাংশগুলো এইগুলোকে আমরা পরপর সিরিয়ালি এখানে লিখলাম, এটা z1। এবার বি ভেক্টরের যে উপাংশগুলো এগুলোকে আমরা সিরিয়ালি এখানে লিখলাম। দেখো এই গুণফলটাকে একটু ফলো করো। আমরা প্রথমে পেলাম আই, এখানে আই লিখলাম। আমি যদি এই একটা, এটাকে বলছি আমি কলাম, এইটাকে বলছি রো, এই কলাম এবং এই রো যদি আমরা জাংশনটা দেখি তাহলে এই জাংশনে আছে আই, তাহলে এই কলাম, এই রো এবং এই কলামকে আমি আটকে দিলাম। দেখো পড়ে থাকলো আমার শুধুমাত্র এই চারটে জিনিস। আমরা গুণ করব এই y1 সঙ্গে z2। আমরা এখানে লিখছি y1 z2 মাইনাস, এটা ফর্মুলার মাইনাস হিসাবেই মনে রাখো, এটা মাইনাস চিহ্ন আমি দিয়ে দেবো। এবার এইটার সাথে এইটা গুণ y2 z1, এটা হয়ে গেল আমার i এর। এবার দেখো আমি যদি এই কলামটা এবং এই রোটাকে ঢেকে দিই তাহলে তাদের জাংশনে হচ্ছে কিন্তু জে, তাহলে আমি এখান থেকে লিখছি প্লাস জে। এবার দেখো এইটা যখন আমরা আটকে দিচ্ছি, এবার আমরা কি করব, আমরা এই দুটো পাচ্ছি এবং এই দুটো ফ্রি পাচ্ছি। এবার এখানে আগের মতো গুণ করব, কিন্তু এবার গুণটা কিন্তু আমি এই x2 থেকে z1 অর্থাৎ x2 z1 মাইনাস x1 z2 এইভাবে গুণটা করছি। থার্ড, আমি যদি এই কলামটা এবং এই রোটাকে ঢেকে দিই, তাদের জাংশনে আছে কে, তাহলে এটা হচ্ছে কে। দেখো এখানে আমরা এই দুটো লাইন এখানে পাচ্ছি, চারটে রাশি পাচ্ছি। এবার কিন্তু ঠিক প্রথমবারের মতো আমি উপর থেকে নিচে এইটার সাথে এইটা গুণ করব, x1 y2 মাইনাস x2 y1। তোমাদের অনেকের মনে হবে এইটা মনে রাখাটা খুব কষ্টকর, কিভাবে মনে রাখবো। আমরা এইভাবে করে যদি চিন্তা করি, দেখো আমরা প্রথমে কিন্তু উপর থেকে নিচে নেমেছি, মানে এই রকম প্রথমটাতে, পরেরটাতে নিচ থেকে উপরে গেছি এই রকম, আবার পরেরটাতে উপর থেকে কিন্তু নিচে এসছি। এই যে সিম্বলটা, এইটা দেখতে অনেকটা বাংলা অক্ষর দয়ের মতো, সেই জন্য কেউ কেউ এটাকে দ নিয়মও বলে, মনে রাখার জন্য। এটা কিন্তু কোনো সূত্র নয়, শুধু তোমাদের এই গুণফলটাকে মনে রাখার জন্য বলছি। আমরা কি করব না, আমরা
আই যখন নেব, আইয়ের করসপন্ডিং যে রো কলাম তাদেরকে আটকে দেব, বাকিদের গুণ করব উপর থেকে নিচে। এখানে দেখো এই যে x1 y1 z1 বা x2 y2 z2, এরা কিন্তু এক্ষেত্রে যেহেতু সবাই একটা সংখ্যা হিসাবে দেখানো হয়েছে, কোনোটা মাইনাস কোনোটা প্লাস আমরা বলিনি, কিন্তু তোমরা যখন সংখ্যা 1 2 3 4 দিয়ে যখন পাবে তখন কিন্তু এই মাইনাস প্লাস অনুযায়ী গুণ ভাগটা করবে। মাঝখানের এই মাইনাসটা কিন্তু ফর্মুলার থাকবে, কিন্তু গুণ করে যদি দেখো যে এই রাশিটা মাইনাস হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি এইটা তখন প্লাস হয়ে যাবে। যেভাবেই হোক না কেন আমরা কিন্তু এই গুণফলটা এই জায়গা থেকে বের করতে পারবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুটো ভেক্টর এ ক্রস বি, তাদের যখন আমি ক্রস প্রোডাক্ট করব, আমি কিন্তু এই ভেক্টরটা পাবো, যেটা হচ্ছে এর ক্রস প্রোডাক্টের মানটা। এবার যদি তোমাকে কেউ বলে যে এই এ ক্রস বি এর ইউনিট ভেক্টর বের করো, এ ক্রস বি করে তার ইউনিট ভেক্টর, একদম সাধারণ যে নিয়মটা আমরা শিখেছি ইউনিট ভেক্টর বের করার, যদি মনে করো এখানে ইউনিট ভেক্টর এন হয়, তাহলে কিন্তু তোমরা এরকম করবে এ ক্রস বি, এইটা মানে এই পুরো জিনিসটাকে উপরে লিখবে ডিভাইডেড বাই মড অফ এ ক্রস বি। এই যে ভেক্টরটা পাবো, এগুলো তো আসলে তো সংখ্যা পাবো, এইটা গুনটুন করে যে সংখ্যা পাবো তার মড বের করব, করে নিচে এটাকে ভাগ করলে পরে আমি এন ইউনিট ভেক্টরটা কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাব। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এক্ষেত্রে এ ক্রস বি করেছি, যদি আমাকে বলতো বি ক্রস এ করতে, ধরো বি ক্রস এ, এইটা যদি বের করতে বলতো, বি ক্রস এ বের করতে গেলে আমার প্রথমটা যা ছিল তাই থাকতো, আমি এখানে লিখতাম x2 y2 z2, এখানে লিখতাম x1 y1 z1, এভাবে করে কিন্তু 1 দিয়ে লিখতাম। ফলে এই যে গুণফলগুলো দেখো, এই গুণফলগুলো কিন্তু মাইনাসটা আগে হয়ে পরেরটা উল্টে যেত, তার মানে এই টোটাল জিনিসটার আগে কিন্তু একটা মাইনাস চলে আসতো, রেজাল্ট কিন্তু আমি এই সংখ্যাগুলো একই পেতাম। তার মানে আমি এই বি ক্রস এ এইটা করে কিন্তু পেতাম মাইনাস অফ এ ক্রস বি, এই জিনিসটা পেতাম, যেটা কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমাকে যে রাশির সঙ্গে যে রাশি ক্রস করতে বলবে আমরা সেই নিয়মটা মেনেই কিন্তু তাদের ক্রস করব, না হলে আমরা সঠিক ফলাফল কিন্তু পাবো না। এবার লক্ষ্য করো, আমরা যে একক ভেক্টরগুলো দেখেছিলাম, ধরো আই, আমাকে যদি আই এর সাথে আই ক্রস করতে বলে, আই ক্রস আই, আমার যে ফর্মুলা অনুযায়ী এটা হবে মড আই ইন্টু মড আই সাইন 0 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে আই এবং আই এরা একই ভেক্টর, তার মানে এরা সমান্তরাল ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তাহলে আমি এই পুরোটাকে কিন্তু 0 পাবো, আই ক্রস আই 0 পাবো। একই রকমভাবে যদি আমি জে ক্রস জে করি 0 পাবো, আমি যদি কে ক্রস কে করি তাহলেও কিন্তু 0 পাবো। তাহলে দেখো একই ইউনিট ভেক্টর, তাদেরকে যদি আমি পরস্পর ক্রস প্রোডাক্ট করি তাহলে তাদের ফলাফল কিন্তু আমরা 0 পাই। এবার একটা জিনিস খেয়াল করো, ধরো আমার এই ডিরেকশানে একক ভেক্টর আই, এই ডিরেকশানে একক ভেক্টর জে, আর এই ডিরেকশানে যেটাকে আমরা ব্ল্যাকবোর্ডের উপর এরম দেখাচ্ছি এই বরাবর একক ভেক্টর কে। যদি আমরা এখানে আই এর সাথে জে ক্রস করি, আই ক্রস জে, আমরা আই এর সঙ্গে জে ক্রস করে যে ফলাফলটা পাবো, আমরা দেখেছি দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরকে যদি আমি ক্রস করি তাহলে যে ক্রস প্রোডাক্টটা হয় সেটা হবে ওই দুটো ভেক্টরের উপরে লম্ব, অর্থাৎ আমার এই ক্রস প্রোডাক্টটা হবে কিন্তু এই ডিরেকশানে অথবা ডাউনওয়ার্ড ডিরেকশানে ব্ল্যাকবোর্ডের উপর।
কিন্তু আমরা একটু আগে শিখেছিলাম যে আমি যখন আই এর সাথে যে ক্রস করছি, মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ক্রস করছি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই এক্ষেত্রে আপওয়ার্ড ডিরেকশানে পাবো। অর্থাৎ আমার এই যে আপওয়ার্ড ডিরেকশানে যে ভেক্টরটা কে, এটাই হবে কিন্তু এই দুটোর ক্রস প্রোডাক্টের ফলাফল। যেহেতু এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর, তাহলে তাদের যে মড অফ করলে যেগুলো সেগুলো 1 হবে। ফলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো এইটা হচ্ছে কে। একইভাবে আমি যদি জের সাথে আই ক্রস করি তাহলে কিন্তু আমি পাবো এখান থেকে মাইনাস কে। কারণ আমরা জের সাথে আই করা মানে কিন্তু আমরা ক্লকওয়াইজ ডিরেকশানে করছি, তখন সেটা হবে কিন্তু বিপরীত দিকে একটা ভেক্টর, এটা হচ্ছে মাইনাস কে। একইভাবে আমরা যদি জে ক্রস কে করি তাহলে আমরা আই ভেক্টর পাবো। আমরা যদি কে ক্রস আই করি তাহলে কিন্তু জে ভেক্টর পাবো। এইটা, এইটা এবং এইটা, এই তিনটেকে লক্ষ্য করো। দেখো আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু একটা সাইক্লিক অর্ডার কিন্তু মেনটেন করা হয়েছে। এইটার সাথে এইটা ক্রস করলে এইটা হবে, এইটার সাথে এইটা ক্রস করলে এইটা হবে, এইটার সাথে এইটা ক্রস করলে এইটা আসবে। যদি তুমি উল্টোটা করো তাহলে এক্ষেত্রে কমিউটেটিভ ল, এই রিলেশনটাকে আমরা বলি কমিউটেটিভ ল, এই কমিউটেটিভ ল অনুযায়ী রেজাল্টটা কিন্তু মাইনাস চলে আসবে। তাহলে আমরা যখন কতগুলো ভেক্টর তাদেরকে যখন ক্রস প্রোডাক্ট করব, আমাদের এই রেজাল্টগুলো বা এই রিলেশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা দুটো এক্সাম্পল দেখি ক্রস প্রোডাক্ট কোথায় কোথায় আমরা ব্যবহার করি। ধরো কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরছে, ধরো একটা বস্তু এই বৃত্তাকার পথে এরকম করে ঘুরছে, এবার এই বস্তুটার যে কোনো সময় তার রৈখিক বেগ এটা ভি ওই বৃত্তাকার পথের উপরে স্পর্শক টানলে সে স্পর্শক বরাবর হয়। এবার এই বস্তুটা ধরো এরকম একটা অক্ষের সাপেক্ষে, এই বরাবর একটা অ্যাক্সিস আছে, তার সাপেক্ষে ঘুরছে। এবার এই বস্তুটার একটা কৌণিক গতিবেগ থাকে, কৌণিক বেগ। আমরা দুটো চ্যাপ্টার পরেই আছে বৃত্তীয় গতি, সেখানে আমরা আলোচনা করব কৌণিক বেগ। তা কৌণিক বেগ থেকে আমরা দেখব যে এইটা যদি ব্যাসার্ধ ভেক্টর আর হয়, কৌণিক বেগ যেটা সেটা হয় এই অক্ষ বরাবর কৌণিক বেগ হয়। আমি যদি এখানে এই অক্ষটাকে দেখাই, এই বরাবর কৌণিক বেগ হয় ওমেগা। এখানে লেখা যায় রৈখিক বেগ ভি সমান সমান কৌণিক বেগ ওমেগা ক্রস আর। মানে কৌণিক বেগের সঙ্গে যদি ব্যাসার্ধের ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে কিন্তু আমরা রৈখিক বেগ পেতে পারি। এটা ভেক্টর ক্রস প্রোডাক্টের একটা এক্সাম্পল। আমরা আরেকটা টার্ম দেখতে পারি, সেটা হচ্ছে বলের ভ্রামক। বলের ভ্রামক মানে আমরা যখন কোনো একটা বস্তুতে, কোনো একটা দরজা বা ধরো বড় গেট, সেটাকে বল প্রয়োগ করে টেনে আমরা তাকে খোলার চেষ্টা করি। টিউবওয়েলের হাতল, যেখানে টিউবওয়েলে বল প্রয়োগ করে টিউবওয়েলটাকে চাপার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে একটা রাশি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে বলের ভ্রামক। এই বলের ভ্রামকটাও কিন্তু বলের সঙ্গে ব্যাসার্ধ ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে আমরা বলের ভ্রামকটা পেতে পারি। এটাও কিন্তু একটা ভেক্টর প্রোডাক্টের উদাহরণ। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখছি। ধরো একটা ভেক্টর এ আর আরেকটা ভেক্টর বি, এই দুটো ভেক্টর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এবং এই ভেক্টর দুটো এমনভাবে যে এরা ত্রিভুজের দুটো বাহু বরাবর। তাহলে আমি যদি এই তৃতীয় বাহুটাকে এখান থেকে যোগ করে দিই তাহলে ত্রিভুজটা তৈরি হয়ে গেল। মনে করো এ বি সি একটা ত্রিভুজ তৈরি হলো, যে ত্রিভুজের দুটো বাহু বরাবর এ আর বি দুটো ভেক্টর রয়েছে। আমরা এখান থেকে বলতে পারি এই যে বিসি যে বাহুটা, এই বিসি বাহুটার দৈর্ঘ্য কিন্তু মড অফ এর সঙ্গে সমান। একইভাবে এবি যে বাহুটা, এই এবি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে মড বির সঙ্গে সমান ভেক্টরের মান।
আমরা এই এ বিন্দু থেকে এই জায়গাতে একটা লম্ব টানলাম, ধরো এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, অর্থাৎ এডি যে লম্বটা, এই লম্বটার দৈর্ঘ্য ধরো এইচ। আমরা এই ত্রিভুজটা থেকে এই এ বি ডি, এই ত্রিভুজ থেকে যদি আমরা সাইন থিটা বের করি, দেখো তাহলে সাইন থিটা মানে লম্ব অর্থাৎ এইচ বাই অতিভুজ, এটা এ বি, তার মানে এইচ বাই মড অফ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান সমান মড অফ বি সাইন থিটা, এটা কিন্তু এইচ এর মান। এবার দেখো এই যে ত্রিভুজটা এবিসি, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে হাফ ভূমি, ভূমি মানে কিন্তু এখানে বিসি, আর উচ্চতা মানে কিন্তু এইচ। তাহলে এখান থেকে লিখতে পারি হাফ বিসি, বিসি মানে আমরা লিখেছি মড অফ এ, তাহলে এখান থেকে লিখছি মড অফ এ, আর উচ্চতা এইচ মানে আমরা এখান থেকে পেয়েছি মড অফ বি সাইন থিটা। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা ফর্মুলায় শিখেছিলাম এ ক্রস বি, এইটা সমান সমান হচ্ছে মড এ মড বি সাইন থিটা আর এন ইউনিট ভেক্টর। আমরা যদি এক্ষেত্রে শুধুমাত্র এই ক্রস প্রোডাক্টের মানটা নেবার চেষ্টা করি, মানে মড অফ এ ক্রস বি, তাহলে কিন্তু আমরা পাবো মড এ মড বি সাইন থিটা, কেন এক্ষেত্রে ইউনিট ভেক্টরটা কিন্তু থাকবে না। তাহলে আমার মড এ মড বি সাইন থিটা এই টোটালটার বদলে আমি এ ক্রস বি ভেক্টরের মডের মানটা লিখতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি হাফ মড অফ এ ক্রস বি। এইটা হচ্ছে কিন্তু এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পেলাম যে যদি কোনো একটা ত্রিভুজের দুটো বাহু বরাবর দুটো ভেক্টর থাকে, তাহলে ওই ভেক্টর দুটোকে যদি ক্রস প্রোডাক্ট করা হয়, তাহলে ক্রস প্রোডাক্টের যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা কিন্তু হবে এই সম্পূর্ণ ক্ষেত্রফলের ডাবল। কেন আমরা যে ক্রস প্রোডাক্ট পাচ্ছি সেটা হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল। এটা আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। এবার দেখো, যদি আমার এইটা ত্রিভুজটা ত্রিভুজ না হয়ে এটা যদি একটা সামন্তরিক হতো, এরকম ধরো এরম একটা সামন্তরিক যদি হতো, যার দুটো বাহু বরাবর এ আর বি দুটো ভেক্টর রয়েছে, তাহলে আমি এই সামন্তরিকের পুরোটার যে ক্ষেত্রফল পেতাম, এইটার ক্ষেত্রফল হাফ অফ এইটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে হাফ অফ এইটা পেতাম। তার মানে সামন্তরিকের ক্ষেত্রফল পেতাম কিন্তু মড এ ক্রস বি এই মানটা। এটা অনেক ক্ষেত্রেই আমাদের অঙ্ক করতে কাজে লাগতে পারে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, যখন তোমাকে ক্রস প্রোডাক্টের কোনো অঙ্ক দেবে, ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিল যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের রিলেশনের ভিতরে ধরো আননোন কোনো একটা কোয়ান্টিটি দেওয়া আছে, এ বা বি দেওয়া রয়েছে। এবার বলল এ বির কোন মানের জন্য এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তারপরে পরস্পর সমান্তরাল হলে পরে তুমি ক্রস প্রোডাক্ট করবে, ক্রস প্রোডাক্ট করে ঠিক এখানে আমরা যেরকম ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে দেখিয়েছিলাম, আই জে কে করে ভাগ করে করে তুমি গুণ করলে 3টে পাবে, আই এর সঙ্গে কিছু পাবে, জের সঙ্গে কিছু পাবে, কে এর সঙ্গে কিছু পাবে। এবার এই ক্রস প্রোডাক্টটা 0 হওয়ার অর্থ কিন্তু ওই আই এর যে সহগ টোটালটা 0 হওয়া, জের সহগ টোটালটা 0 হওয়া এবং কের সহগটাও কিন্তু 0 হওয়া, মানে 3টেকে আলাদা আলাদাভাবে কিন্তু 0 দেখাতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে তোমার যে ওই অজানা যে রাশিগুলো, সেই রাশিগুলোর মান খুব সহজে বের করতে পারবো। এবার দেখো, এই যে ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট, এই ভেক্টরের ক্রস প্রোডাক্টের কিন্তু আমরা আরও একটু কিছু অ্যাপ্লিকেশান
এই জায়গাতে পেতে পারি, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওটা আমরা ডট প্রোডাক্টের উপর করব এবং ডট প্রোডাক্টের পর আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ক্রস প্রোডাক্ট সম্পর্কিত যে ধারণা প্রয়োজন সেটা নিশ্চয়ই তৈরি হয়েছে। তোমরা সবাইকে বেশি করে ভিডিওটা দেখতে সাহায্য করো এবং তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা কাজে লাগাতে পারলে কি না আমাকে কমেন্ট করে জানিও, তাহলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরও তৈরি করতে পারবো। আসলে একসঙ্গে বিভিন্ন ক্লাসের 9, 10, 11, 12 নিট সবার ভিডিও তৈরি করতে হচ্ছে, ফলে একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। যারা বেশি করে আমার ইন্টারাকশানে থাকছে তাদের জন্যই কিন্তু বেশি ভিডিও তৈরি করা হচ্ছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা লক্ষ্য করো তাহলে দেখবে ক্লাস 9-এর জন্য কিন্তু প্রচুর ভিডিও তৈরি হচ্ছে। তার কারণ ওরা এত বেশি আমার সঙ্গে ইন্টারাকশানে থাকছে যে ওদেরকে না বলতে পারছি না। সেই জন্য তোমাদেরকেও বলবো তোমরা সবাই ভিডিওটা দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের জন্য অনেক অনেক ভিডিও আমি আবার আপলোড করতে পারি। সবাইকে ধন্যবাদ।